আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে দূষণ বা জলবায়ু পরিবর্তনের মতো বড় বড় সমস্যাগুলোর জন্য আমরা নিজেরাই হয়তো দায়ী? যদি আমি আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যেত। এই যে ব্যক্তিগত একটা অপরাধবোধ, এটা কিন্তু আমাদের সবারই কম বেশি হয়। কিন্তু প্রশ্ন হলো, এই ভাবনাটা আমাদের মাথায় আসে কোত্থেকে? অনেকেরই হয়তো ৭১ সালের এই বিখ্যাত বিজ্ঞাপনটার কথা মনে আছে। কান্নারত ভারতীয় বা ক্রাইং ইন্ডিয়ান নামে পরিচিত এই বিজ্ঞাপনটির বার্তা ছিল খুবই সোজাসাপটা আর শক্তিশালী। আবর্জনা ফেলার জন্য সাধারণ মানুষই দায়ী, আর একমাত্র তারাই এর সমাধান করতে পারে। এই আইডিয়াটা মানুষের মনে এতটাই গেঁথে গিয়েছিল যে এটা একটা সামাজিক বিশ্বাসে পরিণত হয়। কিন্তু চলুন একটু গভীরে গিয়ে ভাবি। একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? এই যে এত সুন্দর একটা বার্তা দেয়া হলো, এই বিজ্ঞাপনটা বানানোর টাকাটা আসলে দিচ্ছিল কারা? তাদের উদ্দেশ্য কি সত্যি এতটা মহৎ ছিল? শুনলে অবাক হতে হয় যে এই বিজ্ঞাপনের পেছনে ছিল সেই সময়ের সবচেয়ে বড় বড় ক্যান, বোতল আর প্যাকেজিং কোম্পানিগুলো, মানে যারা নিজেরাই প্লাস্টিক আর অন্যান্য বর্জ্য তৈরি করছিল। এটা ছিল তাদের একটা দারুণ কৌশল। একদিকে তারা দূষণের সব দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিল, আর অন্যদিকে সরকার যখনই প্যাকেজিং কমানোর জন্য কোনো আইন আনার চেষ্টা করত, তারা তার বিরুদ্ধে লড়াই করত। আসলে যে কোনো সামাজিক সমস্যাকে দেখার বা বিশ্লেষণ করার দুটো একদম আলাদা উপায় আছে। এই দুটো দৃষ্টিভঙ্গিকেই আমরা আই ফ্রেম আর এস ফ্রেম বলতে পারি। আজকের আলোচনায় আমরা এই দুটো ফ্রেম নিয়েই কথা বলবো। প্রথমটা হলো আই ফ্রেম। আই মানে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি। এই দৃষ্টিভঙ্গি বলে যে সব সমস্যার মূলে আছে ব্যক্তির ব্যক্তিগত ভুল বা তার ইচ্ছার অভাব। অন্যদিকে আছে এস ফ্রেম। এস মানে সিস্টেম বা ব্যবস্থা। এই ফ্রেম অনুযায়ী সমস্যার আসল কারণ কোনো ব্যক্তি নয়, বরং আমাদের সমাজের নিয়মকানুন, আইন বা প্রাতিষ্ঠানিক কাঠামো। সোজা কথায় আই ফ্রেম খেলোয়াড়কে বদলাতে চায়, আর এস ফ্রেম চায় খেলার নিয়মটাকেই বদলে দিতে। এই ন্যাকার কিউবের ছবিটা দেখুন। এটা একটা অপটিক্যাল ইলিউশন। আমাদের মস্তিষ্ক মাঝখানের স্বচ্ছ কিউবটাকে কিভাবে দেখবে সেটা নির্ভর করে তার চারপাশের কিউবগুলো কোন দিক করে সাজানো আছে তার ওপর। অর্থাৎ পারিপার্শ্বিক প্রেক্ষাপট আমাদের দেখার ভঙ্গিটাকেই বদলে দেয়। ঠিক এই কিউবটার মতোই, যখন আমরা কোনো সমস্যাকে একটা নির্দিষ্ট ফ্রেমে দেখতে শুরু করি, যেমন ধরুন আই ফ্রেম দিয়ে, তখন অন্য ফ্রেমটা আমাদের চোখের সামনে থেকে প্রায় উধাও হয়ে যায়। আমরা দুটো দৃষ্টিভঙ্গি একসঙ্গে দেখতে পারি না। একটাকে বেছে নিলে অন্যটা আড়ালে চলে যায়। এখন চলুন দেখি এই ফ্রেমিংয়ের কৌশলটা কিভাবে খুব সচেতনভাবে ব্যবহার করা হয় আমাদের মনোযোগটা আসল জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য। এটা এক ধরনের কর্পোরেট ছলচাতুরিও বলা যেতে পারে। কার্বন ফুটপ্রিন্ট, এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত, তাই না? পরিবেশ রক্ষার কথা উঠলেই ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্ট কমানোর কথা বলা হয়। এটা এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই যে ব্যক্তিগত কার্বন ফুটপ্রিন্টের ধারণা, এটা আসলে এলো কোথা থেকে? কে প্রথম এটা নিয়ে এত প্রচার শুরু করল? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। ২০০০ সালের শুরুর দিকে বিশাল তেল কোম্পানি বিপি, অর্থাৎ ব্রিটিশ পেট্রোলিয়াম, তাদের বিয়ন্ড পেট্রোলিয়াম নামের এক ক্যাম্পেইনের অংশ হিসেবে এই পার্সোনাল কার্বন ফুটপ্রিন্ট ক্যালকুলেটর তৈরি করে, আর তারপর সেটার ব্যাপক প্রচার চালায়। তাদের আসল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের দায়টা তেল কোম্পানিগুলোর ওপর থেকে সরিয়ে সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া। আর শুধু বিপি নয়, অন্য বড় বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো ঠিক একই সুরে কথা বলে। যেমন অ্যাকসন মোবিলের সিইওর এই কথাটা দেখুন। এখানেও একদম পরিষ্কারভাবে দূষণের দায়টা গ্রাহকদের ওপরই চাপিয়ে দেওয়া হচ্ছে। ভাবটা এমন যে সমস্যার জন্য গ্রাহকরাই দায়ী, কোম্পানিগুলোর কিছুই করার নেই। এই দোষ চাপানোর খেলাটা কিন্তু শুধু জলবায়ু পরিবর্তন নিয়েই চলে না। চলুন আরেকটা উদাহরণ দেখি, স্থূলতা বা ওবেসিটির সমস্যা। বিভিন্ন দেশের স্থূলতার হারের এই পার্থক্যটা একবার দেখুন। আমেরিকায় যেখানে ৪২% মানুষ স্থূলতার শিকার, সেখানে জাপানে মাত্র ৪%। এই যে এত বড় একটা ব্যবধান, এটা কি শুধু মানুষের ব্যক্তিগত ইচ্ছাশক্তির অভাব দিয়ে ব্যাখ্যা করা যায়, নাকি এর পেছনে খাবার, পরিবেশ বা সামাজিক কোনো সিস্টেমের বড় ভূমিকা আছে? অথচ দেখুন ফুড ইন্ডাস্ট্রির কর্তারা কি বলেন। কোকাকোলার প্রাক্তন সিইওর এই মন্তব্যটা ঠিক আগের মতোই শোনাচ্ছে না। সেই একই আই ফ্রেম, স্থূলতার মতো একটা জটিল সিস্টেম ভিত্তিক সমস্যার জন্য আবারও সেই ব্যক্তিকেই দায়ী করা হচ্ছে। তাহলে মূল সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যখন আমরা শুধু ব্যক্তির ওপর দোষারোপ করি, তখন আসল সমাধান তো হয় না, বরং এটা আমাদের একটা বিপজ্জনক বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। এই বিপজ্জনক বিভ্রান্তিটার একটা নাম আছে, ক্রাউডিং আউট এফেক্ট। এর মানে হলো যখন আমাদের মনোযোগ ছোট ছোট ব্যক্তিগত সমাধানের দিকে ঠেলে দেওয়া হয়, তখন বড় এবং সত্যিকারের কার্যকর সিস্টেম ভিত্তিক সমাধানগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। প্রক্রিয়াটা খুব সহজ। প্রথমে রিসাইকেল করা বা ঘর থেকে বেরোনোর সময় লাইট বন্ধ করার মতো ছোট ছোট ব্যক্তিগত কাজকে খুব বড় করে দেখানো হয়।
এতে আমাদের মনে একটা ফ্যালসা অনুভূতি তৈরি হয় যে আমরা সমস্যার সমাধানে অনেক বড় ভূমিকা রাখছি। এর ফলে কার্বন ট্যাক্স বসানো বা ইন্ডাস্ট্রির ওপর কঠোর নিয়ম চাপানোর মতো কঠিন কিন্তু জরুরি পদক্ষেপগুলোর প্রতি সাধারণ মানুষের সমর্থন কমে যায়। তাহলে এক কথায় আই ফ্রেমের ওপর বেশি জোর দেওয়ার বিপদটা কি? প্রথমত, এটা ভুক্তভোগীকেই তার অবস্থার জন্য দোষ দেয়। দ্বিতীয়ত, এটা আসল সমাধান থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেয়। তৃতীয়ত, এটা সত্যিকারের বড় পরিবর্তন আসতে বাধা দেয়। আর সবশেষে এটা সেই সব কর্পোরেশনের স্বার্থ রক্ষা করে যারা এই সমস্যাগুলো তৈরি হওয়ার পেছনে দায়ী। তাই আসল সমাধান হল খেলোয়াড়দের দোষ না দিয়ে খেলার নিয়মটাকেই বদলে ফেলা। সমাজের বড় বড় সমস্যাগুলো যদি সত্যি সমাধান করতে হয় তাহলে আমাদের এই ব্যক্তিগত দোষারোপের দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে সিস্টেমভিত্তিক পরিবর্তনের দিকে মনোযোগ দিতে হবে। এখন আমরা আই ফ্রেম এবং এস ফ্রেম দুটো দৃষ্টিভঙ্গি সম্পর্কেই জানি। এখন প্রশ্ন হলো, এরপর যখন আমাদের সামনে কোনো সামাজিক সমস্যা আসবে তখন আমরা কি শুধু ব্যক্তির দিকে আঙুল তুলব, নাকি সমস্যার পেছনের আসল সিস্টেমটাকে প্রশ্ন করব? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।